আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই করোনাকালীন সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে যার যার ঘরে অবস্থান করছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি উচ্চ মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে। আমি বিগত ক্লাসগুলিতে খাসফড়িংয়ের বিভিন্ন তন্ত্র নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব খাসফড়িংয়ের রেচনতন্ত্র নিয়ে। রেচনতন্ত্র নিয়ে আলোচনা করার আগে আমাদের জেনে নেওয়া দরকার রেচনতন্ত্র বলতে আমরা কি বুঝি। খাসফড়িং বা যে কোনো প্রাণীর যে অঙ্গগুলো শরীর থেকে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ বের করে দিতে সহায়তা করে সেই সকল অঙ্গগুলোকে একত্রে রেচনতন্ত্র বলে। তাহলে ঘাসফড়িংয়ের দেহ এমন অনেকগুলো অঙ্গ আছে যারা তার দেহ থেকে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থগুলো বের করে দিতে সহায়তা করে, সেই অঙ্গগুলোকে আমরা বলবো ঘাসফড়িংয়ের রেচনতন্ত্র। ঘাসফড়িংয়ের যে রেচন অঙ্গগুলো আছে তার মধ্যে প্রধান হচ্ছে মালপিজিয়ান নালিকা। আমি আবার বলছি, প্রধান রেচনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। ইতালীয় বিজ্ঞানী মার্সেলো মালপিজি সর্বপ্রথম এটা আবিষ্কার করেন, এই জন্য তার নাম অনুসারে এই নালিকার নামকরণ করা হয়েছে মালপিজিয়ান নালিকা। এবার আসা যাক এই মালপিজিয়ান নালিকা কোথায় অবস্থান করে। আমরা চিত্রটা দেখলে সহজে বুঝতে পারবো। এটা হচ্ছে ঘাসফড়িংয়ের বক্ষীয় অঞ্চল আর নিচেরটা হচ্ছে উদরীয় অঞ্চল। এটা হচ্ছে বক্ষীয় অঞ্চল। আমরা জানি, আমরা আগে দেখেছি ঘাসফড়িংয়ের দেহকে আমরা তিনটা অংশে ভাগ করেছিলাম। এক পাশে প্রি কার্ডিয়াল সাইনাস, মাঝখানে প্রি ভিসেরাল সাইনাস এবং তার এই পাশে হচ্ছে প্রি নিউরাল সাইনাস। আমাদের আজকের আলোচিত রেচনতন্ত্রটা অবস্থান করে প্রি ভিসেরাল সাইনাসে, অর্থাৎ মাঝখানে, যেখানে তার পৌষ্টিক তন্ত্রটা অবস্থিত বা পৌষ্টিক নালী অবস্থান করছে। আমরা ঘাসফড়িংয়ের যে পৌষ্টিক নালী আছে সেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম। কি কি মনে আছে তোমাদের? অগ্রান্ত্র, মধ্যান্ত্র এবং পশ্চাদান্ত্র। একেবারে মুখছিদ্রের পর থেকে শুরু করে গিজার্ড পর্যন্ত এই অংশটাকে বলা হয় অগ্রান্ত্র। তারপরে হচ্ছে সেখান থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত অংশটাকে বলা হয় মধ্যান্ত্র এবং তার নিচেরটা হচ্ছে পশ্চাদান্ত্র। তাহলে আমি লিখছি, এটা হচ্ছে আমাদের পশ্চাদান্ত্র, এটা হচ্ছে আমাদের মধ্যান্ত্র। আমি এটাই লিখলাম। এখন এই পশ্চাদান্ত্র এবং মধ্যান্ত্র এর যে সংযোগস্থল আছে, সেই সংযোগস্থলের মাঝখানে অনেকগুলো নালিকা, অসংখ্য নালিকা, প্রায় 100টি নালিকা রক্তের মধ্যে বা সাইনাসে ভেসে বেড়ায় এরকম, এবং এই নালিকাগুলো দেখতে হলুদ বর্ণের। তাহলে মধ্যান্ত্র এবং পশ্চাদান্ত্রের মাঝখানে সাইনাসের মধ্যে ভেসে বেড়ানো হলুদ বর্ণের নালিকাগুলোকেই বলা হয় মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা আমি এখানে একটু এঁকে দেখি। প্রতিটা মালপিজিয়ান নালিকা আনুমানিক 25 মিলিমিটার লম্বা এবং 1 মিলিমিটার চওড়া। এবং এই একটা মালপিজিয়ান নালিকার ভিতরে যে ফাঁকা জায়গা রয়েছে, এই যে অংশটাকে বলা হয় কি লুমেন। এবং লুমেনের ভিতরের প্রান্তে এখানে বিশেষ ধরনের কিছু সিলিয়া বা ফ্লাজেলা রয়েছে। এরকম পুরো অভ্যন্তর ভাগের অংশটা জুড়েই লুমেনের ভিতরে এরকম অনেকগুলো ফ্লাজেলা রয়েছে। সেই ফ্লাজেলাগুলো থাকার কারণে বিশেষ ধরনের ব্রাশ বর্ডার তৈরি হয়েছে, যারা রেচনে সহায়তা করে। সবাই বুঝতে পারছো? তাহলে আমরা কি বললাম যে নালিকা থাকে 100টা আনুমানিক, এবং প্রত্যেকটা নালিকার দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে বদ্ধ প্রান্ত আর একটা হচ্ছে মুক্ত প্রান্ত। এদের বদ্ধ প্রান্তটা রক্তের মধ্যে ভেসে বেড়ায় বা সাইনাসের মধ্যে ভেসে বেড়ায়, আর এদের মুক্ত প্রান্তটা কি হয়? মুক্ত প্রান্তটা এদের পাকস্থলী বা পৌষ্টিক নালীর মধ্যে উন্মুক্ত হয়। তাহলে নিশ্চয় প্রশ্ন যাচ্ছে, যদি এদের বদ্ধ প্রান্তটা এই যদি রক্তের মধ্যে ভেসে বেড়ায় বা সাইনাসে ভেসে বেড়ায়, তাহলে সে কিভাবে বর্জ্য পদার্থগুলোকে কালেক্ট করে বা সংগ্রহ করে? তাহলে সেই যে বদ্ধ প্রান্তটা আছে, বদ্ধ প্রান্তটা অভিস্রবণ প্রক্রিয়ায় রক্ত থেকে ইউরেট, কার্বন ডাইঅক্সাইড, পানি ইত্যাদি, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ ইত্যাদি সে কালেক্ট করে লুমেনের মধ্যে নিয়ে যায়। কিভাবে?
অবিশ্রবণ প্রক্রিয়া সে এগুলোকে সংগ্রহ করে এখানে সবগুলিকে সে ইউরিক অ্যাসিড দানায় পরিণত করে। ইউরিক অ্যাসিড দানায় পরিণত করার পরে তার যে মুক্ত প্রান্ত আছে, যেটা পাকস্থলীর সাথে সংযুক্ত আছে বা পুষ্টিনালীতে যুক্ত আছে, সেই পুষ্টিনালীর মধ্যে উন্মুক্ত করে। সবাই বুঝতে পারছো? এই কথা আমি আবার বলতেছি যে ঘাসফড়িংয়ের মালপিজিয়ান নালিকার বদ্ধ প্রান্তটা সাইনাসে বা হিমোলিম্ফের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। সেখান থেকে ভাসমান থেকে রক্ত থেকে ইউরেট, কার্বন ডাইঅক্সাইড, পানি, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ ইত্যাদিকে সে অবিশ্রবণ প্রক্রিয়ায় তার লুমেনের মধ্যে নিয়ে যায় এবং সেগুলোকে সে ইউরিক অ্যাসিডের দানায় পরিণত করে। দানায় পরিণত করার পরে তার যে মুক্ত প্রান্ত আছে, যেটা পৌষ্টিকনালীর সাথে যুক্ত, সেই পৌষ্টিকনালীর মধ্যে গিয়ে উন্মুক্ত করে বা রেখে দেয়। ওরা সেই পৌষ্টিকনালী থেকে পায়ু ছিদ্রের মাধ্যমে এই বর্জ্য পদার্থগুলো দেহ থেকে নিষ্কাশিত হয়। তাহলে সবাই বুঝতে পারছো ঘাসফড়িং কোন প্রক্রিয়ায় কীভাবে তার দেহ থেকে বর্জ্য পদার্থগুলোকে বের করে দিচ্ছে। আচ্ছা, এছাড়াও ঘাসফড়িংয়ের শরীরে অনেক ম্যাদ রয়েছে। আমরা যদি ঘাসফড়িং ডিসেক্ট করবো, আমরা যখন তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আমি দেখাবো, তো ঘাসফড়িং যখন আমরা কাটবো, কাটার পরে দেখা যায় যে তার শরীরে অসংখ্য সাদা সাদা ম্যাদ বা চর্বি দেখা যায়। ধারণা করা হয় এই চর্বিগুলো হচ্ছে ঘাসফড়িংয়ের দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া তোমরা আরেকটা বিষয় জানো, সেটা হচ্ছে খোলস নির্মোচন। যেটা ঘাসফড়িং বড় বিভিন্ন ধাপে তার শরীরে তার খোলসটা শরীর থেকে বের করে দিয়ে নতুন চামড়া তৈরি হয় বা নতুন অংশ খোলস তৈরি হয়। এই খোলস নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তার দেহ থেকে অনেক বর্জ্য পদার্থ বের করে দেয়। সবাই বুঝতে পারছো? তাহলে আমরা দেখতে পেলাম ঘাসফড়িং মূলত তিনটা প্রক্রিয়ায় দেহ থেকে রেচন পদার্থগুলোকে বের করে দেয়। একটা হচ্ছে মালপিজিয়ান কণিকার মাধ্যমে, যেখানে এটাই হচ্ছে মূল প্রক্রিয়া। এছাড়াও সে চর্বির মাধ্যমে বা খোলস নির্বাচনের মাধ্যমেও দেহ থেকে বর্জ্য পদার্থগুলোকে বের করে দেয়। তাহলে আজকে এ পর্যন্তই। আবার পরে ক্লাসে আমরা ঘাসফড়িংয়ের অন্য একটা তন্ত্র নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।